গাজায় ইসরায়েলি হামলায় ৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ খালি করার আদেশ জারি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতি চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান চলবে। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। চলতি সপ্তাহে মিশর ও কাতারের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনা হওয়ার কথা রয়েছে। তবে এর মাঝেও থেমে নেই ইসরায়েলি হামলা। ইসরায়েলি সামরিক বাহিনী নুসিরাত শরণার্থী শিবির এলাকায় একটি স্কুল কমপ্লেক্সে হামলা চালালে অনেক হতাহতের ঘটনা ঘটে। গাজা শহরের উত্তরে আরও ৩ জন আহত হয়েছে। এছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরের কিছু অংশ খালি করারও আদেশ জারি করেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনে প্রকৃত নিহতের সংখ্যা ১,৮৬,০০০-এরও বেশি হতে পারে। যুক্তরাজ্য ভিত্তিক বিশ্বের অন্যতম প্রভাবশালী গবেষণা ও পিয়ার রিভিউ সাময়িকী ল্যান্সেট এক সমীক্ষায় এই তথ্য প্রকাশ করেছে। ল্যান্সেট জানায়, গাজায় দাপ্তরিকভাবে যে নিহতের সংখ্যা প্রচার করা হচ্ছে, সেখানে যুদ্ধে পরোক্ষভাবে নিহতের সংখ্যা হিসাব করা হয়নি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, চুক্তিতে ইসরায়েলের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সামরিক অভিযান পুনরায় শুরু করার সুযোগ থাকতে হবে। আলোচনাকারীরা যে সিদ্ধান্ত বা চুক্তি গ্রহণ করেন না কেন, তাতে গাজায় ইসরায়েলি আগ্রাসন পুনরায় শুরু করার বিকল্পটি রাখতে হবে। যুদ্ধের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান পুনরায় শুরু করতে কোনো বাধা দেওয়া যাবে না। এদিকে গাজা উপত্যকা জুড়ে যুদ্ধের অবসানে ক্রমবর্ধমান আলোচনায় ইসরায়েল কোনো সহায়তা করছে না বলে মন্তব্য করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আলোচনায় বাধা সৃষ্টি করার জন্য অভিযুক্ত করেছে হামাস। মনিরুজ্জামান বাবু, ৭১। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। স্বাগত জানাচ্ছি আপনাকে বিশ্বযোগে। এই যে নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তির জন্য নতুন করে হামলার অনুমোদনের যে শর্তটা দিয়েছেন, এই বিষয়ে আপনার বিশ্লেষণ কি? এতে আশ্চর্য হবার কিছু নেই। এইরকমই তো নেতানিয়াহু এবং তার মিত্ররা চিরকাল এইগুলোই করে আসছে। তারা একদিকে বলবে, ঠিক আছে যুদ্ধবিরতি করো, কিন্তু আমরা যখন খুশি তখন আক্রমণ করতে পারবো, যখন খুশি তখন যত খুশি লোক মারতে পারবো। এই তো তাদের কাজ। তারা বছরের পর বছর, গত ৬০ বছরের বেশি সময় ধরে এখানে হত্যাযজ্ঞ চালিয়ে আসছে। এটা একটা গণহত্যা বলে সবাই স্বীকার করে। তারপরেও তাদের কেউ যারা প্রভাব রাখতে পারে ইসরায়েলের উপরে, তারা সেই প্রভাবটা তো ব্যবহার করছে না, বরং তারা ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে ইসরায়েলের এই গণহত্যায়। সুতরাং এইটা তো নতুন করে বলার খুব কিছু নেই। আমরা যতক্ষণ পর্যন্ত না মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের পক্ষ থেকে বড় রকমের চাপ আসবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধ থামবে বলে তো আমরা মনে করি না। কারণ ইসরায়েলের নেতানিয়াহু এবং অন্যান্যরা যেসব যা বলছে তাদের লক্ষ্য, তাতে তো হলো যে এই ফিলিস্তিনিদের গাজা থেকে পুরোপুরি নিশ্চিহ্ন করা। আর ওরা বলছে হামাসকে নিশ্চিহ্ন করা ওদের পক্ষে সম্ভব তো না। সুতরাং যুদ্ধ চলতেই থাকবে। এটা কি গ্রহণযোগ্য? আর কথাটা হলো যে ৬০-৭০ বছর ধরে তারা যাদেরকে মারছে, তারা হঠাৎ একদিন কি একটা সাফল্য দেখিয়েছে তার জন্য তাদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে হবে, এর চেয়ে অযৌক্তিক কোনো কথা তো আর হয় না। বরং এটা তারা যে নিজেরা ভেতরে ভেতরে দুর্বল, সেইটা তারা স্বীকার করে নিচ্ছে তাদের প্রতিটি কথায়, প্রতিটি কাজে। কোনো যারা শক্তিশালী, সত্যি ভেতর থেকে যারা শক্তিশালী, তারা এরকম করে মানুষ হত্যা করে না। এখনকার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি বিবেচনায় আপনার কি মনে হচ্ছে, যুদ্ধটা কি আদৌ থামানো সম্ভব? আর এক্ষেত্রে বিশ্ব সম্প্রদায়ের এখন করণীয় কি? থামানো তো সম্ভব যদি যারা ইসরায়েলের উপরে প্রভাব বিস্তার করে, যেটা আমি আগেও বলছিলাম, যাদের ইসরায়েলের উপরে প্রভাব আছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা যদি সবাই একজোট হয়ে ইসরায়েলকে বাধ্য করে যুদ্ধবিরতি করতে, তাহলেই সত্যিকার যুদ্ধবিরতি হতে পারে। না হলে যুদ্ধবিরতির একটা চুক্তি সই হলেও দেখা যাবে যুদ্ধবিরতি হচ্ছে না। কারণ আগেও তো অনেকবার যুদ্ধবিরতি, শান্তি চুক্তি, নানান কিছু হয়েছে, দ্বিরাষ্ট্র তত্ত্ব, নানান কিছু হয়েছে। এই মার্কিন যুক্তরাষ্ট্রের দুতিয়ালিতেই হয়েছে, তাদের ওকালতিতেই হয়েছে, কিন্তু সেটাও তো তার বন্ধু, তার মিত্র ইসরায়েল মানে নাই কখনো।
তো তাদের বিরুদ্ধে কোনো রকম শাস্তিমূলক ব্যবস্থা কি গ্রহণ করা হয়েছে বা করেছে কখনো? তো সুতরাং এটা সম্ভব না। একমাত্র উপায় হলো যে পৃথিবীব্যাপী মানুষ, অন্যান্য দেশের মানুষ যা করছে সেটা তো তারা করতেই থাকবে। যেখানে যেখানে যারা সচেতন মানুষ আছে তারা কিন্তু সবখানে এটার বিরোধিতা করছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও করছে, ইউরোপের বিভিন্ন দেশে, যুক্তরাজ্যে করছে, আর পৃথিবীব্যাপী আমাদের বাংলাদেশের মতন দেশ, আমাদের অনেক ক্ষমতা নেই ওখানে কিছু করবার, তারপরেও আমাদের বাংলাদেশ সরকার সম্ভব মতন সব রকমের উচ্চারণ করছে এবং যেখানে সম্ভব ফিলিস্তিনিদের সাহায্য করার চেষ্টা করছে। এবং এটাই পৃথিবীর অন্যান্য জনগণ, অন্যান্য দেশের লোকজন যা কিছু করছে তারা সেটা করা। এবং আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে স্থানীয়ভাবে যে ইসলামিক দেশগুলো আছে, ওখানে আরব দেশগুলো আছে, তাদেরকে আরো শক্তিশালীভাবে ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে তাদেরও যুদ্ধ ঘোষণা করা বা তাদের চাপ সৃষ্টি করা মার্কিন যুক্তরাষ্ট্রের মতন দেশগুলোর উপরে, যে তোমরা তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ করার ব্যবস্থা করো, নাহলে কিন্তু আমরা আর তোমাদের সাথে নাই। এমনি তো কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, কিন্তু সত্যিকারের ঐক্যবদ্ধ কোনো প্রচেষ্টা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি না এইসব আরব দেশগুলোর থেকে। আরব দেশের বাইরেও যেমন আমরা হিজবুল্লাহর কথা, আরব দেশের বাইরে বলছি না, আরব দেশের ভেতরের যেসব সশস্ত্র গোষ্ঠীগুলো আছে, যেমন হিজবুল্লাহর কথা আমরা জানি, হুথিদের কথা জানি, যারা ইসরায়েলে হামলা করছে প্রতিনিয়ত, এবং আলাদা করে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের একটা সংঘাত তৈরি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছিল। এবং এই যে গাজার যে যুদ্ধবিরতি, তার উপর অনেকখানি নির্ভর করছে ইসরায়েল এবং হিজবুল্লাহর সংঘাতের বিষয়টি। তারপরও যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহু প্রশাসন গড়িমসি করছে কিভাবে? তাদের কি আসলে এই যুদ্ধ থামাবার বা যে মধ্যপ্রাচ্যে অশান্তি সৃষ্টির না করার যে টেন্ডেন্সি, সেটি কি একেবারেই অনুপস্থিত বলে আপনি মনে করেন? একটু খেয়াল করলেই দেখা যায় যে যদিও তারা গাজার যুদ্ধের কথা বলছি আমরা, কিন্তু যুদ্ধ তো পশ্চিম তীরেও মানুষের উপর অত্যাচার বন্ধ হয় নাই, এখানেও মানুষ হত্যা হচ্ছে, তাদের গৃহ থেকে, ঘর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, এখনো সেটা চলছে। এবং তারপরে এই যে আপনি বললেন অন্যান্য আরব দেশগুলোতে, লেবাননে, সিরিয়ায়, সেখানেও বিভিন্ন সময়ে তারা আক্রমণ করে, তাদের ইচ্ছা মতো তারা আক্রমণ করছে। আজকেও একটা রিপোর্ট দেখলাম যে সিরিয়ার একটা ইয়েতে কি বলে বন্দরে বোমা বর্ষণ করেছে এদের এয়ারফোর্স থেকে, ইসরায়েলি এয়ারফোর্স থেকে। সুতরাং এগুলো তো তারা করেই যাচ্ছে। যুদ্ধ কিছুটা হলো, একটা হলো ঘোষিত যুদ্ধ আর একটু হলো অঘোষিত যুদ্ধ। ঘোষণা ছাড়াই তো যুদ্ধ ছাড়া সবসময় তারা করেই যাচ্ছে, যেখানে খুশি সেখানে মারছে। আর তাদেরকে যখন কেউ একটু কিছু খোঁচা দিচ্ছে, একটু মার দিচ্ছে, তখন সেটা নিয়ে পৃথিবীর বড় বড় দেশগুলো সব হইচই করে উঠছে। এইটা তো মানে এর চেয়ে বড়, এবং তখন মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, যেটি পশ্চিমা যে মানবাধিকারের সংজ্ঞা, তাদের সংজ্ঞায় ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন হলে সেটি মানবাধিকার লঙ্ঘন হয়, কিন্তু ইসরায়েলের যে গণহত্যা, তাতে তখন ফিলিস্তিনের মানবাধিকার লঙ্ঘিত হয় না। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মুন্সি ফয়েজ আহমেদ। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যায় গত 24 ঘন্টায় মারা গেছে 6 জন, আর এখন পর্যন্ত বন্যায় নিহতের মোট সংখ্যা 85 জনে পৌঁছেছে। রাজ্য সরকারের দুর্যোগ মোকাবিলা দপ্তর মঙ্গলবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। বিবৃতিতে বলা হয়েছে, সোমবার ধুবড়ী জেলায় 2 জন, গোয়ালপাড়া জেলায় 1 জন, গোলাঘাটে 2 জন এবং শিবাসগড়ে 1 জন বন্যার পানিতে ডুবে মারা গেছেন। অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলের জেরে রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র, সুবানশিরি, দিখৌ, দিসাং, বুড়িদিহিং, কপিলি এবং বরাক ও সাংকোশ, এই 8টি নদ নদীর পানি বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। এদিকে ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের মুম্বাই। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সেখানে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। একান্ত প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে না বের হওয়ার অনুরোধ জানানো হয়েছে। বৃষ্টির মধ্যে সমুদ্র সৈকতের কাছাকাছি না যেতে দেওয়া হয়েছে কঠোর নির্দেশ। এনডিটিভি জানিয়েছে, মুম্বাই এবং সংলগ্ন অঞ্চলে অবিরাম বর্ষণের কারণে শহরতলির ট্রেন পরিষেবা এবং ফ্লাইট চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়েছে।
ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে নিহত হয়েছেন অন্তত 12 জন। এছাড়া এখনও নিখোঁজ রয়েছে আরও 18 জন। সোমবার এই তথ্য নিশ্চিত করেছে স্থানীয় কর্মকর্তারা। এদিন সুলাওয়েসি দ্বীপের একটি অবৈধ খনির কাছে ভূমিধসের ঘটনা ঘটেছে। স্থানীয় অনুসন্ধান এবং উদ্ধার সংস্থার প্রধান হেরিয়ান্তো জানিয়েছেন, এরই মধ্যে 8 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা থেকে 5 জন কোনো মতে বেঁচে গেলেও তারা আহত হয়েছেন। বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। যুক্তরাষ্ট্রের টেক্সাসে প্রবল শক্তি নিয়ে আঘাত এনেছে শক্তিশালী সামুদ্রিক ঝড় হারিকেন বেরিল। এতে হিউস্টন শহরের প্রাণ হারিয়েছেন অন্তত 3 জন। বাতিল করা হয়েছে 1300-র বেশি ফ্লাইট। স্থানীয় সময় সোমবার ভোরে ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের সঙ্গে টেক্সাসের উপকূলীয় শহর মাটাকোটার কাছে আছড়ে পড়ে হারিকেনটি। এ সময় বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় 130 কিলোমিটার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার NHC জানিয়েছে, হারিকেন বেরিলের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওই অঞ্চলের 27 লাখেরও বেশি মানুষ। ইতিহাসের সবচেয়ে উষ্ণতম মাস ছিল বছরের জুন। বিজ্ঞানীরা বলছেন, প্রতি মাসেই অস্বাভাবিকভাবে তাপমাত্রা বাড়ায় 2024 হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর। কারণ এবছর জুন মাসে গড় তাপমাত্রা বেড়েছে 1.64 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। 1800 সালের মাঝামাঝি থেকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড রাখছে ইউরোপীয় ইউনিয়ন EU এর কপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস C3S। সোমবার সংস্থাটির মাসিক বুলেটিনে বলা হয়েছে, ব্যতিক্রমী তাপমাত্রার ধারাবাহিকতা অব্যাহত থাকায় 2024 সালকে বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হতে পারে বলে দাবি করেছেন কয়েকজন বিজ্ঞানী। এছাড়া 1850 থেকে 1900 সাল পর্যন্ত অর্থাৎ প্রাক শিল্পযুগ ও শিল্পযুগের প্রাথমিক পর্যায়ের জুন মাসগুলোতে গড় যে তাপমাত্রা থাকত, তার তুলনায় 2024 সালের জুনে বিশ্বের গড় তাপমাত্রা ছিল 1.64 ডিগ্রি সেলসিয়াস বেশি। এ বিষয়ে C3S এর গবেষকরা বলছেন, এতদিন পর্যন্ত 2023 সালের জুন মাসকে ইতিহাসের উষ্ণতম জুন মাস বলে বিবেচনা করা হতো। তবে 2024 সালের জুন মাস সেই রেকর্ড ভেঙে দিয়েছে। এমন পরিস্থিতিতে 1800 সালের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত 2024 সাল বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর হওয়ার সম্ভাবনা 95%। C3S বলছে, রেকর্ড তাপমাত্রার কারণে অন্যান্য বছরের জুন মাসের চেয়ে 2024 সালের জুনে বিশ্বের বিভিন্ন দেশে দীর্ঘ তাপপ্রবাহ, খরা, অতিমাত্রায় বর্ষণ, বন্যা, ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগও বেশি ঘটেছে। এবছর জুন মাসের প্রায় পুরোটা জুড়ে তাপপ্রবাহ বয়ে গেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উপর দিয়ে। অনাবৃষ্টি ও খরার কারণে মেক্সিকোর কয়েকটি শহরের সুপেয় পানির উৎসও শুকিয়ে গেছে। এছাড়া চলতি বছরের হজে প্রাণ হারিয়েছেন 1000-এর বেশি মানুষ। রেকর্ড তাপমাত্রা দেখা গেছে ইউরোপের দেশ গ্রিসেও। জীবাশ্ম জ্বালানি পোড়ানো থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমনই জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ। বৈশ্বিক তাপমাত্রা রোধ করার প্রতিশ্রুতি সত্ত্বেও বিশ্বের অধিকাংশ উন্নত ও ধনী দেশ এখন পর্যন্ত গ্রিনহাউস গ্যাস নির্গমন করতে ব্যর্থ হয়েছে। ফলে কয়েক দশকের ধারাবাহিকতায় এবছর পৃথিবীর গড় তাপমাত্রা বেড়েছে 1.5 ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বজুড়ে এখন আবহাওয়ার এল নিনো প্যাটার্ন চলছে, তাই গ্রীষ্মকালে অতিরিক্ত তাপমাত্রা দেখা দিয়েছে। মাহফুজুর রহমান, 71। ভারতের জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সন্ত্রাসী হামলায় 4 ভারতীয় সেনা নিহত হয়েছেন। শুধু তাই নয়, সোমবারের হামলার ঘটনায় যে অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেগুলো আমেরিকাতে তৈরি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। মাচেদি কিন্ডলি মলহর রোডে নিয়মিত টহলে থাকা সেনা বহরে হামলা চালায় সন্ত্রাসীরা। এদিন সামরিক বহরে প্রথমে হামলার পর সন্ত্রাসীরা গ্রেনেড ছোড়ে এবং তারপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা জবাব দিলে সন্ত্রাসীরা নিকটবর্তী জঙ্গলে পালিয়ে যায়। এরপর অতিরিক্ত বাহিনী ঘটনাস্থলে পাঠানো হয়েছে। 2 দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটাই তাঁর প্রথম বিদেশ সফর। সফরের আগে ক্রেমলিন জানিয়েছে, প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মোদীর বৈঠকে রাশিয়া ও ভারতের মধ্যে ঐতিহ্যগত মিত্রতার ভবিষ্যৎ উন্নয়ন এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়াবলী নিয়ে আলোচনা হবে। মোদী সামাজিক মাধ্যম এক্সে এক বার্তায় জানিয়েছেন, রাশিয়া সফরের পর তিনি অস্ট্রিয়া যাবেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ অন্যান্য শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 41 জনে। আহত হয়েছেন প্রায় 150। হামলায় হাসপাতাল ভবন এবং আশপাশের স্থাপনার মারাত্মক ক্ষতি হয়েছে। ইউক্রেন জুড়ে চালানো এই হামলার সময় রাজধানী কিয়েভের প্রধান শিশু হাসপাতালেও ক্ষেপণাস্ত্র আঘাতের ঘটনা ঘটে। মঙ্গলবার ইউক্রেনের শোক দিবস ঘোষণা করেছে জেলেনস্কি সরকার। মনিরুজ্জামান বাবু রিপোর্ট। গত কয়েক মাসের মধ্যে এটাই ছিল ইউক্রেন জুড়ে রাশিয়ার সবচাইতে বড় হামলা।
রাজধানী কিয়েভের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ সেনারা। এতে দেশটির সবচেয়ে বড় শিশু হাসপাতালে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। হতাহত হয়েছে অনেক শিশু। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে হামলার পর ধ্বংসস্তূপের মধ্য থেকে আটকে পড়াদের উদ্ধারে এগিয়ে আসেন হাসপাতালটির চিকিৎসক, নার্স সহ অন্যান্য কর্মীরা। পরে যোগ দেন স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকরা। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কিয়েভি ছাড়াও এদিন দিনিপ্রো, ক্রিভেরি, স্লোভিয়ানস্ক শহরে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজধানী কিয়েভ ছাড়াও এদিন দিনিপ্রো, ক্রিভেরি, স্লোভিয়ানস্ক শহরে অন্তত 40টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় এলাকা সুমিতে একটি বিদ্যুৎ কেন্দ্র বিমান হামলা চালিয়েছে রাশিয়া। হামলার পর বিদ্যুৎ পুনরায় চালুর জন্য কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এদিকে এই হামলার প্রতিশোধের অঙ্গীকার করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আমি আমার অংশীদারদের কাছ থেকে আরো দৃঢ় প্রতিক্রিয়া চাই। রাশিয়া আমাদের জনগণের ওপর আবারও যে আঘাত করেছে সেটির আরো দৃঢ় জবাব চাই। আমরা নিশ্চিতভাবে এর প্রতিশোধ নেব। এই হামলা ও হতাহতের পর জেলেনস্কি সরকার মঙ্গলবার শোক দিবস ঘোষণা করেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনে রাশিয়ার প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র হামলা মস্কোর ভয়ঙ্কর বর্বরতাকে মনে করিয়ে দেয়। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, নিহতদের মধ্যে ইউক্রেনের অনেক অসুস্থ শিশুও ছিল। মনিরুজ্জামান বাবু, ৭১।